ডেইজি নামের খুবই অসহায় একটি বাচ্চা মেয়ে, যে কিনা ছিল মা বাবা হারানো এক এতিম মেয়ে। তাই সে অনেক কষ্টে তার জীবনযাপন করছিল। তবে হঠাৎ করে ডেইজিকে দেখতে পায় তাদের শহরের অনেক ধনী একজন ব্যক্তি, যে কিনা তার জীবন নিয়ে অনেক বেশি সমস্যায় জর্জরিত ছিল। তারপরও সে ডেইজিকে মায়া করে নিজের বাড়িতে নিয়ে যায়, আর আস্তে আস্তে সে ডেইজিকে একদম নিজের সন্তানের মতোই ভালোবেসে ফেলে। এরপর দেখা যায় যে ডেইজির ভেতরে ছিল অদ্ভুত কিছু সুপার পাওয়ার, যেটার জন্য ডেইজি সে ব্যক্তির জীবনে আসার পর তার জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে ওঠে, আর তারা বাবা মেয়ে একে অপরকে অনেক ভালোবেসে ফেলে। কিন্তু হঠাৎ করে দেখা যায় একদিন ডেইজি নিজের সন্তান দাবি করে দুজন মানুষ ডেইজিকে নিয়ে যেতে চায়, আর এরপর থেকে শুরু হয় তাদের বাবা মায়ের এক নির্মম জীবন যুদ্ধের গল্প। তবে শেষ পর্যন্ত কি হয়েছিল? ডেইজি কি শেষ পর্যন্ত তার আসল বাবা মাকে পেয়ে তাদের কাছে ফিরে গিয়েছিল, নাকি সে তার পালিত বাবাকে আপন করে নিয়েছিল? আর কি কি পরিবর্তন হয়েছিল ডেইজির জাদুর মাধ্যমে, সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ চাইনিজ রোমান্টিক ড্রামাটির গল্পে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। ড্রামার শুরুতে আমরা একটি বাচ্চা মেয়েকে দেখতে পাই, যার নাম ডেইজি। তাকে তার দত্তক নেওয়া বাবা মা বকাবকি করছিল এবং আবারও এতিমখানায় দিয়ে আসতে চাচ্ছিল। তখন মেয়েটি হাত জোর করে বলে, আমি তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমাকে আবার এতিমখানায় পাঠিও না। আমি এখন থেকে আরও বেশি কাজ করব। আমি আমার বড় ভাইকেও দেখাশোনা করব। আমি শুধু বোতল কুড়িয়ে ক্যান্ডি কিনে দেব। লোকটি বলে, আমি তোকে এখানে এনেছিলাম শুধু আমার ছেলের দেখাশোনা করার জন্য, কিন্তু তুই কি করলি? আমার ছেলের হাত পুড়িয়ে ফেললি আর আমাদের টাকাও চুরি করলি। আমাদের আর তোকে কোনো প্রয়োজন নেই। এটা শুনে ডেইজি বলে, আমি কোনো টাকা চুরি করিনি, ম্যাডামই টাকা নিয়েছে। আমি তাকে একজন লোকের সঙ্গে দেখেছি। মহিলাটি ডেইজির মুখ চেপে ধরে বলে, এখনো তর্ক করছিস? তুই তো একটা অকাজের মেয়ে, কেউ তোকে চায় না। ফিরে যা তোর এতিমখানায়। এই বলে তার হাত ধরে টানতে থাকে। ডেইজি বলে, দয়া করে আমাকে বের করে দিও না, আমি আর ভুল করব না। মহিলাটি বলে, তুই একটা অভিশাপ, যে তোকে নেবে তারই সর্বনাশ হবে। ডেজির মতো হতে না চাইলে আজই ট্রাই করো এটন গেম, যেখানে তুমি তোমার বুদ্ধি এবং কনফিডেন্স দিয়ে খুব সহজেই আয় করতে পারবে। এখানে তুমি পাবে 14,000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস। তাই দেরি না করে আমার প্রোমোকোড KUIA দিয়ে শুরু করো আর্নিং, লিংক পিন কমেন্টে। ডেইজি নিজের হাত ছাড়িয়ে নিয়ে দৌড়াতে শুরু করে। লোকটি বলে, চিৎকার করে বলে, এমন বাচ্চা মরে গেলেই ভালো, আবার এলে তোর পা ভেঙে দেব। ডেইজি এতিমখানায় ফিরে যেতে চায় না। দৌড়াতে দৌড়াতে সে ভাবছিল, কোথাও কি ভালো মানুষ নেই যারা আমাকে অ্যাকসেপ্ট করবে? এরপর তারা লোগানের সাথে ধাক্কা খেয়ে ফেলে। ধাক্কা লেগে ডেইজি মাটিতে পড়ে যায়। লোগান তাকে উঠায়। ডেইজি তার কাছে ক্ষমা চেয়ে বলে, আমি ইচ্ছে করে করিনি। লোগান তাকে জিজ্ঞেস করে, তুমি একা বাহিরে কেন? তোমার বাবা মা কোথায়? ডেইজি বলে, আমি এতিম, আমার কোনো মা বাবা নেই। আমরা জানতে পারি লোগানের কোনো গুরুতর অসুখ হয়েছে, যার কারণে সে আর মাত্র 3 মাস বাঁচবে। সে মারা যাওয়ার পর তার সব সম্পত্তি তার চাচা পেয়ে যাবে। সে ভাবে, আমি মারা যাওয়ার পর সম্পত্তি চাচাকে না দিয়ে এই মেয়েকে দিলে এর জীবন সুন্দর হবে। এসব ভেবে সে বলে, ডেইজি, তুমি কি একজন বাবা চাও? তুমি কি আমার মেয়ে হতে চাও? সে বলে, আমি চাই, কিন্তু কেউ আমাকে চায় না। লোগান বলে, ডেইজি, তাহলে আমি তোমার বাবা, ঠিক আছে? ডেইজি জিজ্ঞেস করে, তুমি কি আমাকে মারবে? আমাকে কি ঠিকমতো খেতে দেবে? লোগান বলে, বাবা কখনো তোমাকে মারবে না, বাবা তোমাকে সবসময় প্রোটেক্ট করবে। তুমি যা চাইবে বাবা তোমাকে সেটাই কিনে দেবে। আজ থেকে তুমি পরিবারের ছোট রাজকুমারী, কেউ আর তোমাকে কষ্ট দিতে পারবে না। ডেইজি খুশিতে তাকে জড়িয়ে ধরে। লোগান অদ্ভুত অনুভব করে, যেন তার বুকের ব্যথা কমে গেল। এরপর সে ডেইজিকে বলে, ডেইজি, চলো বাড়ি যাই। এরপর তারা বাড়িতে যায়। লোগান দেখে তার মা ডাইনিংয়ে বসে কাশি দিচ্ছে। তার কাছে গিয়ে লোগান বলে, মা, তুমি কেন ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছ না? ডক্টর বলেছে তোমাকে বিছানায় থাকতে। মা বলে, আমি নিজের শরীর সম্পর্কে জানি, আমার হাতে বেশি সময় নেই। লোগান বলে, মা, তুমি অনেক দিন বাঁচবে। এরপর ডেইজিকে বলে, ডেইজি, ওনাকে দাদি বলে ডাকো। মা জিজ্ঞেস করে, বাচ্চা মেয়েটাকে? লোগান বলে, ওর নাম ডেইজি। তুমি তো সবসময় বলেছিলে বাড়িতে খুব একা লাগে, এখন ডেইজি থাকলে তোমার সঙ্গ দেবে। আমি চলে গেলে ডেইজি তোমার পাশে থাকবে। ডেইজি বলে, হ্যালো দাদি, আমার নাম ডেইজি। লোগানের মা অনেক খুশি হয় এবং বলে, কত মিষ্টি মেয়ে। এরপর আবারও কাশি দিতে থাকে সে। ডেইজি বলে, এত অসুস্থ তুমি, আমি সাহায্য করছি তোমাকে। এরপর সে জাদুর মতো কিছু একটা করে। লোগান জিজ্ঞেস করে, ডেইজি, তুমি কি করছো? অবাক করে দিয়ে লোগানের মা বলে, আমি অনেকটা সুস্থ অনুভব করছি, আমার কিছুটা ভালো লাগছে, বুকা টান টান লাগছে না। লোগান ডেইজিকে বলে, তোমার দাদি তো অসুস্থ ছিল। ডেইজি বলে, বাবা, আমি দাদিকে সুস্থ করে দিয়েছি, এখন দাদি অনেক দিন বাঁচবে। লোগানের মা অবাক হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? লোগান বলে, হতে পারে তার ভেতর কোনো স্পেশাল শক্তি আছে। ডেইজি বলে, আমি কি ভুল কিছু করেছি? লোগানের মা বলে, তুমি খুব ভালো কাজ করেছো, তুমি আমার ছোট সৌভাগ্যের তারা। ডেইজি বলে, দাদি, আমি সৌভাগ্যের তারা না, আমি দুর্ভাগ্য, সবাই আমাকে অভিশাপ বলে। লোগান বলে, মোটেও না, তোমার জন্য দাদি সুস্থ হয়েছে, তাহলে নিশ্চয়ই তুমি সৌভাগ্যের তারা। এরপর লোগান ডেইজির জন্য অনেকগুলো খেলনা এবং কাপড় নিয়ে আসে। সেগুলো পেয়ে সে অনেক খুশি হয়। খুশি হয়ে তার বাবাকে ধন্যবাদ জানায়। এরপর লোগানের ফোনে কল আসে। তাকে বলা হয় নিলামের আমন্ত্রণপত্র এসেছে।
কিন্তু ব্লাইন্ড বক্স নিলামে প্রকল্প জেতা খুব ঝুঁকিপূর্ণ। লোগান বলে, যতই ঝুঁকিপূর্ণ হোক না কেন আমাকে যেতেই হবে। তার মা তাকে বলে, তোমার সেখানে যাওয়া ঠিক হবে না, এটা সত্যিই ঝুঁকিপূর্ণ। লোগান বলে, এই নিলাম আমাদের পরিবারের জন্য সবকিছু, এটা আমাদের শেষ সুযোগ। লোগানকে মা জিজ্ঞেস করে, শুনেছি প্রবেশ হতে অনেক টাকা দরকার, টাকা না থাকলে ঢুকতেই পারবে না, আমাদের কি যথেষ্ট টাকা আছে? ঠিক তখনই একজন তাকে কল করে। কলকে সে খুশি হয়ে বলে, ব্যাংক লোনটা অনুমোদন করেছে, আমরা টাকা পেয়েছি, এবার সত্যি নিলামে যাওয়ার মতো টাকা আছে আমার কাছে। সবাই খুব খুশি হয়ে যায়। এরপর ডেইজি বলে, আমার খুব খিদে পাচ্ছে। লোগানের মা বলে, ডেইজি, মিসেস উড তোমাকে খাবার খাওয়াতে নিয়ে যাবে, ঠিক আছে? কাজের লোক অর্থাৎ মিসেস উড ডেইজিকে বলে, ছোট ম্যাডাম চলো তোমাকে সুস্বাদু খাবার খাওয়াতে নিয়ে যাই। তখন সে তার বাবার কাছে গিয়ে বলে, বাবা তুমি অনেক কষ্ট করেছো, তোমাকেও খেতে হবে। লোগান বলে, আগে তুমি খেয়ে নাও, বাবা একটু পরে খাবে, ঠিক আছে? ডেইজি বলে, ঠিক আছে। লোগানের মা কাজের লোকদের বলে, ডেইজিকে কাপড় বদলাতে নিয়ে যাও এবং উপহারগুলো তার ঘরে নিয়ে যাও। ডেইজি কাজের লোকের সাথে চলে যায়। তারা যাওয়ার পর লোগানের মা তাকে জিজ্ঞেস করে, লোগান তুমি কি ডেইজির ব্যাপারে সব জানতে পেরেছ? লোগান বলে, হ্যাঁ, হার্ডলি তার প্রেমিককে টাকা দিয়েছিল আর ডেইজি সেটা দেখে ফেলে। সে ভয় পেয়েছিল ববি জানলে প্রবলেম হবে, তাই ডেইজিকে টাকা চুরির দোষ দেয়। এমনকি বলে ডেইজি নাকি দুর্ভাগ্য নিয়ে এসেছে, তাই তাকে আবার এতিমখানায় পাঠিয়ে দেওয়া হয়। লোগানের মা বলে, ওই দম্পতি মানুষ না, পশুর থেকেও খারাপ। ডেইজি যখন আমাদের বাড়িতে এলো আমার খুব ভালো লাগছিল। লোগান, ডেইজি আসলে আমাদের সৌভাগ্যের তারা। লোগান বলে, মা এবার আমি ডেইজির সঙ্গে নিলামে যেতে চাই, এই সুযোগে সবাইকে জানাতে চাই ডেইজি আমার মেয়ে। লোগান অ্যাশফোর্ডের মেয়ে, কেউ তাকে আর কেড়ে নিতে পারবে না তখন। এরপর লোগান হঠাৎ সিক হয়ে পড়ে। ডেইজি তাকে পানি খেতে দেয়, পানি খেয়ে সে আবারও সুস্থ হয়ে যায়। এরপর আমাদের শিলস পরিবারের ব্লাইন্ড বক্স নিলাম অনুষ্ঠান দেখানো হয়। লোগান ডেইজিকে নিয়ে যায় সেখানে আরও অনেক কোম্পানির মালিকেরা ছিল। সেখানে আমরা ইয়ান এবং তার বাবাকে দেখি। মিস্টার শিলস বলে, এবছর আমরা একটু ভিন্নভাবে নিলাম করছি। লোগান, মিস্টার শিলস প্রতিটি বক্সে দাম লেখা আছে, কিন্তু আসল মূল্য সে দামের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়, তাই তো? মিস্টার শিলস বলে, ঠিক তাই, বিনিয়োগে ঝুঁকি আছে, তাই সাবধানে নির্বাচন করুন। আরেকটি কোম্পানির মালিক বলে, শুনেছি শিলস গ্রুপের কিছু বড় প্রকল্পের ডিলের কাগজ ওই বক্সগুলোর মধ্যে আছে, যদি কেউ সেটা পায় সে একেবারে ভাগ্যবান হয়ে যাবে। আরেকজন বলে, সব বক্স দেখতে একই রকম, শিলস গ্রুপের প্রকল্প মানে আকাশ ছোঁয়া, আমি অপেক্ষা করতে পারছি না বক্স বেছে নিতে। এসব শুনে ডেইজি লোগানকে জিজ্ঞেস করে, বাবা বক্সগুলোতে কি শুধু খেলনা থাকে? লোগান বলে, হ্যাঁ বলা যায়, খেলনাগুলো আলাদা তাই দামও আলাদা। ইয়ান তাদের কথা শুনে টিটকারি করে বলে, লোগান অ্যাশফোর্ড, এই মেয়েটাকে কোথা থেকে নিয়ে এসেছো? রাস্তা থেকে? ও ঠিক আছে তো? লোগান বলে, আমার মেয়ে যদি বলে এটা খেলনা তাহলে খেলনাই, তুমি চুপ থাকো। মিস্টার শিলস ডেইজিকে দেখে কাছে এসে তার সাথে কথা বলে। লোগান জিজ্ঞেস করে, ডেইজি তুমি কি মিস্টার শিলসকে চেনো? ডেইজি বলে, হ্যাঁ, উনি একদিন রাস্তায় পড়ে গিয়েছিলেন, আমি তাকে উঠতে সাহায্য করেছিলাম। মিস্টার শিলস বলে, হ্যাঁ, ডেইজি খুবই দয়ালু, আগেরবার আমার হার্ট অ্যাটাক হয়েছিল, পড়ে গিয়েছিলাম, ডেইজি না থাকলে আমি মারা যেতাম, তারপর থেকে আমার হার্টের সমস্যা অনেক ভালো হয়েছে, এই বাচ্চাটা আমার জীবন বাঁচিয়েছে। এরপর সে ডেইজিকে বলে, এখানে যে কোনো বক্স তুমি বেছে নাও, আমি সেটা কিনে দেবো তোমাকে। সেখানে থাকা একজন বলে, লোগান অ্যাশফোর্ড, তোমার ভাগ্য অবশেষে ফিরেছে, এখন শিলস গ্রুপের সঙ্গে কাজ পেলে তোমার কোম্পানি আবার দাঁড়িয়ে যাবে। আরেকজন বলে, আমি হলে সবচেয়ে দামি বক্স চাই নিতাম, যাই হোক টাকা তো আমি দিচ্ছি না। ডেইজি তাকে ধন্যবাদ দিয়ে বলে, আমি বিনা কারণে অন্যর উপহার নিই না। লোগান বলে, ডেইজি যদি তোমার কোনো বক্স পছন্দ হয় আমাকে বলো, আমি সেটা কিনে দেব। ডেইজি জিজ্ঞেস করে, বাবা কিছু বক্স সোনালি আর কিছু কালো কেন? কিন্তু লোগান কিছুই দেখতে পায় না। এটা শুনে ইয়ান বলে, তুমি যে মেয়েটাকে দত্তক নিয়েছো সে কি কালার ব্লাইন্ড নাকি? ডেইজি বলে, বাবা আমি সত্যি সোনালি আর কালো দেখতে পাচ্ছি। লোগান তাকে বলে, ভয় পেও না, যে রং পছন্দ হয় সেটাই বেছে নাও। এখানের বিষয়টা আপনাদেরকে একটু বুঝিয়ে বলি, এখানে যে বক্সগুলো আছে সেগুলোর এক একটার এক এক দাম, কিন্তু ভেতরে কি আছে কেউ জানে না। কেনার পর সেখানে কম দামি বা বেশি দামি কিছু জিনিস থাকতে পারে। ডেইজি একটি কম দামি বক্স বেছে নেয়। এটা দেখে ইয়ান বলে, তুমি কি বোকা নাকি? তোমার বাবার কোম্পানি তো দেউলিয়া হতে বসেছে, সবচেয়ে দামি বক্সটা না নিয়ে সস্তাটা কেন নিচ্ছ? ইয়ানের বাবা বলে, লোগান তুমি একেবারে বোকা মেয়ের হাতে কোম্পানি তুলে দিচ্ছ, এটা একেবারে হাস্যকর। ডেইজি বলে, ডেইজি বোকা না, আপনি বাজে কথা বললে আপনার মুখ পচে যাবে। অবিশ্বাস্যভাবে তাদের দুজনের মুখ আসলেই ক্ষত হয়ে যায়। সবাই তো এটা দেখে একদম অবাক। আমরা বুঝতে পারি ডেইজি মুখ দিয়ে যা বলে তাই হয়ে যায়, একদম জাদুর মতো, যা আমরা এর আগেও দেখেছি। ইয়ান বাবাকে বলে, তোমার মুখে ক্ষত হয়ে গেছে, এই বাচ্চাটার অভিশাপে কি আমাদের এটা হলো? এরপর ডেইজি বক্সটি লোগানের হাতে দেয়। বক্সটি খুলে লোগান একটি জমির কাগজ পায়। ডেইজি $8,90,000 দিয়ে $3 কোটি জমি পেয়েছে। সবাই অবাক হয়ে যায়, $9,90,000 ব্লাইন্ড বক্সের ভেতরে কোটি কোটি টাকার জমি। মিস্টার শিলস বলে, ডেইজির ভাগ্য সত্যি অবিশ্বাস্য রকমের ভালো। দেখলেন সবাই, আমি আগেই বলেছিলাম বক্সের দাম কিছুই না, ভেতরে যা আছে তার দাম অনেক বেশি হতে পারে কিংবা কমও হতে পারে,
এসব দেখে ইয়ান দ্রুত গিয়ে 2টা বক্স এনে বলে, বাবা এই বক্সগুলো সবচেয়ে সস্তা, নিশ্চয়ই ভেতরে ভালো কিছু আছে। বাবা বলে, চলো দেখি ভেতরে কি আছে। ইয়ান বলে, হয়তো সেলস গ্রুপের বড় কোনো ডিল পেয়ে যাব। তারা বক্স দুটি খোলে এবং 2টা বক্সের ভেতরেই খেলনা। সবাই বলে, ইয়ান অ্যাশফোর্ড $1.5 কোটি দিয়ে খেলনা পেল। সবাই হাসাহাসি করে। ইয়ানের বাবা তার উপর প্রচণ্ড রেগে যায়। ইয়ান বলে, ডেজি $9.9 লাখ দিয়ে এমন দামি জমি পেল, আর আমি 1.5 কোটি দিয়ে খেলনা পেলাম। এটা নিশ্চয়ই কোনো কারচুপি। মিস্টার শিলস বলে, তুমি কি শিলস পরিবারকে প্রতারণার অভিযোগ করছো? একজন বলে, মিস্টার শিলস বহু নিলাম করেছে, তোমার সাহস কি করে হলো তাকে এটা বলার? একজন মহিলা বলে, এটা পাগলামি, এখন তো বুঝতেই পারছি না কোনটা নেব। লোগান ডেইসিকে বলে, ডেইসি তোমার পছন্দ মতো যে কোনো বক্স বেছে নাও, আমি কিনে দেব, আমি এখন অনেক ধনী। ইয়ানের বাবা তাকে বলে, লোগান তুমি কি একটা ছোট মেয়ের উপর ভরসা করছো? সব হারিয়ে ফেলবে তুমি, আগে থেকে সাবধান। উত্তরে লোগান বলে, আঙ্কেল আপনি আগে নিজের চিন্তা করুন, আর আমাকে তার আন্দাজে বক্স নিতে বলবেন না। এরপর লোগান মনে মনে ভাবে, $3 কোটি চুক্তি দিয়েও কোম্পানি ঠিক হবে না, তাই ঝুঁকি নিতেই হবে। এসব ভেবে ডেইজিকে বক্স বাছাই করতে বলে, আরও বলে, আমি তোমাকে বিশ্বাস করি। ডেইজি মনে মনে ভাবে যে বক্সগুলোতে আলো চলছে সেগুলোই কি ভালো। ডেইজি চায় সব ভালো জিনিস বাবাকে দিতে, যাতে বাবা হ্যাপি হয়। এরপর সে একে একে বক্স বাছাই করতে থাকে। এটা দেখে ইয়ানের বাবা বলে, চলো আমরাও কয়েকটা নিই, যাতে ওরা সব ভালো জিনিস না নিয়ে নেয়। এই বলে তারাও কয়েকটা বক্স বাছাই করে নেয়। এরপর বক্স খোলার পালা। প্রথম বক্স খুলতেই ইয়ানরা $5 কোটি দিয়ে $10 কোটি জমি পেয়ে যায়। ইয়ান খুশিতে চিৎকার করে বলে, আমরা জ্যাকপট মেরে দিলাম। সবাই এত বড় পরিমাণ শুনে অবাক হয়ে যায়। একজন বলে, লোগান তুমি ছোট মেয়েটাকে দিয়ে $30 কোটি বক্স কিনিয়েছ নাকি? কি পেলে তাতে? খুলে দেখাও সবাইকে। লোগান বক্স খোলে এবং সেটার ভিতরে একটা পাথর ছিল। সবাই টিটকারি করে বলে, এটা শুধু একটা পাথর। ইয়ান ডেইজিকে বলে, $1 কোটি খরচ করে শুধু একটা বাজে পাথর পেলে তুমি তোমার বাবাকে বড় বিপদে ফেলে দিলে। ডেইজি মন খারাপ করে বলে, বাবা আমি দুঃখিত, আমি মনে হয় তোমাকে বিপদে ফেললাম। লোগান বলে, ডেইজি কোনো সমস্যা করেনি, ডেইজি খুব ভালো মেয়ে, এই পাথরটা আমার ঘরে সাজিয়ে রাখতে পারি। মিস্টার শিলস বলে, ছোট মেয়েটা যেহেতু এটা বেছে নিয়েছে নিশ্চয়ই তার কারণ আছে, একটু দাও আমি দেখি। এই বলে সে পাথরটি হাতে নেয়, ভালো করে দেখে বলে, এটি একটি কাঁচা পাথর, পৃষ্ঠ শক্ত, দাগগুলো আলাদা। এরপর ডেইজিকে জিজ্ঞেস করে, ডেইজি আমি কি এটা কেটে দেখতে পারি? ডেইজি বলে, ঠিক আছে। মিস্টার শিলস পাথর কাটার মেশিন নিয়ে আসতে বলে। এরপর পাথর কাটার মেশিন এনে পাথরটি কাটা হয়। পাথরের ভেতরটা একদম জলজল করছে। সবাই অবাক হয়ে বলে, এটা তো রাজকীয় জেট পাথর, এটা অন্তত $30 কোটি দাম হবে। লোগান অ্যাশফোর্ডের এবার সত্যি কোটিপতি হয়ে যাবে। লোগান ভাবে, একবার হলে এটা ভাগ্য ছিল, কিন্তু পরপর 2বার এটা হওয়া মোটেও ভাগ্য না। অবশ্যই ডেইজি আমার লাকি চার্ম। এরপর ইয়ানের বাবাও একটি বক্স খুলে পাথর পায়, আর পাথরও কেটে দেখতে বলে। তার পাথরটি কাটা হলে দেখা যায় সেটাও এক ধরনের সাধারণ পাথর। ইয়ানের বাবা হতবাক হয়ে যায়। সবাই হাসাহাসি করে এবং বলে, মিস্টার ডিন আপনি $5 কোটি খরচ করে শুধু একটা বাজে পাথর কিনলেন। ইয়ানের বাবা বিরক্ত হয়ে ডেইজিকে বলে, আমি বিশ্বাসই করতে পারছি না, তুমি যেই বক্স নিচ্ছ সবই দামি দামি কিছু হয়ে যাচ্ছে, এটা কিভাবে সম্ভব? সে ডেইজির বাছাই করা একটা বক্স খুলে তার ভেতর থেকে শিলস গ্রুপের চুক্তির কাগজ বের হয়। এটা দেখে ইয়ান ও তার বাবা আরও হতবাক হয়ে যায়। লোগান অনেক খুশি হয়ে বলে, দারুণ ডেইজি, আমাদের কোম্পানি বেঁচে যাবে। এরপর আরও একজন বক্স খুলে বলে, আমিও পেয়েছি চুক্তির কাগজ, কিন্তু এই প্রকল্প লোগানের প্রকল্পের মতো মূল্যবান না। সে ইয়ানকে বলে, ইয়ান মনে হচ্ছে তোমার ভাগ্য ততটা ভালো না। এই বলে সে হাসতে থাকে। ইয়ানের বাবা তাকে থাপ্পড় দিয়ে বলে, তুমি শুধু টাকা নষ্ট করলে। মিস্টার শিলস বলে, লোগান তুমি যে রাজকীয় জেট পেয়েছো সেটা কি আমাকে দিতে পারো? আমি $400 মিলিয়ন দেব। সবাই তো দাম শুনে হতবাক হয়ে যায়। লোগান বলে, মিস্টার শিলস বক্সটা ডেইজি বেছে নিয়েছে, ওর কাছেই জিজ্ঞেস করুন। ডেইজি বলে, আমি রাজি, পাথরটা বিক্রি করা হোক, এতে তো বাবা টাকা পাবে। লোগান এটা শুনে বলে, ঠিক আছে, আমরা ডেইজির কথাই শুনবো। এরপর লোগান আরেকটা বক্স খুলে সেখানে 1 বছরের প্রকল্প পায়। এটা দেখে সবাই আবারও অবাক হয়ে যায়। ডেইজি বলে, আমার বাবা বড় প্রকল্প পেয়েছে, আপনারা যদি বাবার সঙ্গে কাজ করেন আপনারাও ধনী হবেন। মিস্টার শিলস বলে, ঠিক আছে লোগান, আগামীকাল সকাল 9টায় তুমি আর ডেইজি চুক্তি নিয়ে আমার অফিসে আসবে, পার্টনারশিপ নিয়ে আমরা কথা বলবো। লোগান বলে, ঠিক আছে, কাল সময় মতো আসবো। সবাইকে বিদায় দিয়ে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাস্তায় ইয়ান এবং তার বাবা তাদের কাছে আসে। এসে ইয়ানের বাবা বলে, লোগান তুমি একা শিলস গ্রুপের চুক্তি সামলাতে পারবে না, ইয়ান আর আমাকে সঙ্গে নিলে আমরা সবাই কাজটা করতে পারবো, আমরা তো পরিবারই। ডেইজি বলে, তোমরা আমার বাবাকে বুলি করছো, আমার বাবা আর তোমার পরিবার না। ইয়ান বলে, এই বাচ্চা আর একটা কথা বললে মারবো। লোগান তাকে রেগে লাথি মেরে ফেলে দেয় এবং বলে, আমার মেয়েকে কেউ বুলি করতে পারবে না। ইয়ানের বাবা তাকে সামলায়। ইয়ান বলে, লোগান তুমি আমাকে মারলে কোন সাহসে? লোগান বলে, মেরেছি তো কি হয়েছে? এই বলে লোগানরা চলে যায়। বাসায় গেলে লোগানের মা বলে, ডেইজি তোমরা তো তাড়াতাড়ি ফিরে এলে কেন? আরও বলে, চুক্তি না হলেও প্রবলেম নেই, আমরা অন্য প্ল্যান করব। ডেইজি বলে, দাদি অনেক টাকা আর্ন করেছি,
লোগান বলে, মা এবার সত্যি ডেইজিকে ধন্যবাদ দেওয়া উচিত, ওর জন্যই আমরা শেলস গ্রুপের সঙ্গে ডিল করতে পেরেছি, আমাদের কোম্পানি বেঁচে গেছে। মা বলে, ডেইজি সত্যি অসাধারণ, ও অ্যাশফোর্ড পরিবারের জন্য গুড লাকি চার্ম। এরপর সে ডেইজিকে বলে, ডেইজি আমি তোমার জন্য অনেক সুন্দর একটা জামা কিনেছি, চলো আমরা সেই জামাটা দেখে আসি। এই বলে তারা লোগানকে দেখে কাপড় কিনতে চলে যায়। এরপর আমাদের ইয়ানকে দেখানো হয়, তাদের অবস্থা খুবই খারাপ ছিল। ইয়ান বলে, বাবা আমরা লোগানকে শেলস গ্রুপের সঙ্গে কাজ করতে দিতে পারি না। ইয়ানের বাবা তাকে থাপ্পড় মারে এবং বলে, তুমি তো বলেছিলে কোনো ব্যাংকে তাকে লোন দেবে না। ইয়ান বলে, হ্যাঁ আমি ভাবিনি ছোট ব্যাংকটা লোগানের লোন অনুমোদন করবে। ইয়ানের বাবা একটি প্ল্যান করে, সে বলে, শুনলাম কাল মিস্টার শিলস অফিসে থাকবেন না, লোগান আসার আগে যদি আমরা চুক্তি ছিনিয়ে নিই। এই প্ল্যান শুনে দুজনে হাসতে থাকে। পরের দিন মিস্টার শিলসের অফিসে যাওয়ার পথে লোগানের ড্রাইভার তাকে বলে, মিস্টার অ্যাশফোর্ড আমার পেট একটু ব্যথা করছে। লোগান বলে, ঠিক আছে গাড়ি থামাও, আমি হেঁটে ডেইজিকে নিয়ে যাব। এই বলে তারা গাড়ি থেকে নেমে হেঁটে যেতে শুরু করে। এরপর ড্রাইভার ইয়ানকে কল করে, আমরা বুঝতে পারি ড্রাইভারকে ইয়ান ঠিক করেছে। লোগানরা হেঁটে যাচ্ছিল, তখন দুজন লোক সাইকেলে করে এসে লোগানের হাত থেকে কন্ট্রাক্ট পেপার ছিনিয়ে নিতে চায়। ডেইজি বলে, চুক্তির কাগজ আমার বাবাকে ফিরিয়ে দাও। লোকটি কাগজ ছেড়ে ছিটকে পড়ে যায়। আমরা তো জানি যে ডেইজি মুখে যা বলে সেটাই হয়। লোকটি বলে, একটা বাচ্চা কতটা শক্তিশালী হতে পারে। এই বলে সে লোগানকে লাঠি দিয়ে মারতে চায়। ডেইজি বলে, আমার বাবাকে আঘাত করো না। তখনই লাঠিটা অন্য গুন্ডার গায়ে গিয়ে লাগে। সে বলে, বন্ধু তুমি আমাকে মারলে কেন? উত্তরে মোটা গুন্ডাটি বলে, আমি তো লোগান অ্যাশফোর্ডকে মারতে চেয়েছিলাম, তোমাকে কিভাবে মেরে দিলাম। গুন্ডাটি আবারও লোগানকে মারতে যায়। ডেইজি বলে, আমার বাবাকে কেউ আঘাত করতে পারবে না। আবারও লাঠি গিয়ে অন্য গুন্ডাটির গায়ে লাগে। লোগান মনে মনে বলে, ডেইজি যা বলে তাই হয়ে যায়। ডেইজির মুখে সত্যিই জাদু। হাতে লাঠি থাকা গুন্ডাটি বলে, আমার হাত নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে, আমি তো এই বাচ্চাটাকে মারতে চাচ্ছিলাম। উত্তরে অন্য গুন্ডাটি বলে, তোর হাত নষ্ট হয়েছে তো কি, আমার হাত ঠিক আছে, লাঠিটা দে আমি দেখছি ওদের। এই বলে সে লাঠিটা নিয়ে লোগানদের দিকে এগিয়ে যায় মারার জন্য। এরপর কন্ট্যাক্ট পেপার চায়। লোগান বলে, ডিন অ্যাশফোর্ডকে গিয়ে বলো আমার কাছ থেকে চুক্তি নিতে পারবে না। মোটা গুন্ডাটি ডেইজিকে ধরে নেয় এবং পেপার চায়। ডেইজি চিৎকার করে বলে, বাবা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, আমাকে নিয়ে টেনশন করো না, পেপারটা দিও না, আমি ঠিক থাকবো, তুমি চলে যাও। চিকন গুন্ডাটি ডেইজির গলায় দড়ি ধরে বলে, পেপার দাও, না হলে ডেইজিকে মেরে ফেলবো। লোগান পেপারটি দিয়ে দেয় এবং বলে, আমার মেয়েকে আঘাত করো না। গুন্ডাটি পেপার নিয়ে বলে, আগে যদি এটা দিয়ে দিতে তাহলে সব কিছুই হতো না। এরপর তারা ডেইজিকে ছেড়ে দিয়ে খুশি মনে সেখান থেকে চলে যায়। লোগান ডেইজির কাছে গিয়ে জিজ্ঞেস করে, ডেইজি তুমি ঠিক আছো? ডেইজি মন খারাপ করে বলে, বাবা আমি সরি, খারাপ লোকটা চুক্তি নিয়ে চলে গেল। লোগান বলে, প্রবলেম নেই, তুমি ঠিক থাকলেই হলো। এদিকে গুন্ডা দুটো পেপার নিয়ে ইয়ানের কাছে যায়। ইয়ান দূর থেকে তাদেরকে দেখে খুশি হয়ে বলে, শেষ পর্যন্ত আমরা চুক্তি পেয়ে গেলাম। গুন্ডা দুটো সাইকেলে করে আসছিল, তারা এত পরিমাণে গাধা সাইকেলটা একদম ইয়ানের জায়গা মতো মেরে দেয়। তিনজনই মাটিতে পড়ে যায়। মানে এটা একটা ফানি সিন ছিল। ইয়ান উঠে রেগে গুন্ডা দুটোকে মারে এবং বলে, আমি তোমাদের টাকা দিয়েছি, তোমাদের তো লোগান অ্যাশফোর্ডকে মারার কথা ছিল, আমাকে নয়। একটা গুন্ডা বলে, মিস্টার ইয়ান শুধুই চুক্তির জন্য আমরা প্রায় জীবন হারাতে যাচ্ছিলাম, এই বাইকটা অভিশপ্ত মনে হচ্ছে, প্রায় খালে পড়ে যাচ্ছিলাম। ইয়ান বলে, আরও টাকা আদায় করার জন্য সব গল্প বানাচ্ছ তাই তো? আরও বলে, সমস্যা নেই, তোমাদের ন্যায্য টাকা অবশ্যই পাবে। এরপর আমরা দেখি ইয়ান এবং তার বাবা মিস্টার শিলসের অফিসে যায়। ইয়ান বাবাকে জিজ্ঞেস করে, আমরা কি চুক্তিটা পাবো? উত্তরে বাবা বলে, কোথাও তো লেখা নেই লোগানকে নিজে এসে সাইন করতে হবে, তো এত টেনশনের কি আছে? ইয়ান বলে, ঠিক তাই তো বাবা, আপনার চালটা দারুণ ছিল। এরপর সেখানে ডেইজি আসে, তাকে দেখে ইয়ান বলে, আবার তুমি ছোট্ট বদমাইশ, তোমাকে দেখলে আমাদের ঝামেলা হয়, চলে যাও এখান থেকে। এই বলে তাকে মারতে যায়। মারতে গিয়ে উল্টো সেই ধাক্কা খেয়ে দূরে ছিটকে গিয়ে পড়ে। তখনই সেখানে লোগান চলে আসে এবং ডেইজিকে জিজ্ঞেস করে, ডেইজি তুমি ঠিক আছো? ডেইজি বলে, বাবা আমি ঠিক আছি, ঠিক নেই ওই খারাপ লোকটা। ইয়ান উঠে দাঁড়িয়ে রেগে ডেইজিকে বলে, তুমি ছোট বদমাইশ, তোমাকে আমি শিক্ষা দেব। এই বলে তাকে থাপ্পড় মারতে চায়। ইয়ানের বাবা তার হাত ধরে আটকে দিয়ে বলে, ইয়ান ওদের নিয়ে সময় নষ্ট করো না, চুক্তি সাইন করিয়ে ফিরে এসো, ওদের ব্যবস্থা করব। অন্যদিকে আমাদের সারাকে দেখানো হয়, সে মিস্টার শিলসের নাতি। সে ফোনে মিস্টার শিলসকে বলে, দাদু তুমি টেনশন করো না, আমি মিস্টার অ্যাশফোর্ডের ভালোভাবে দেখাশোনা করব। এদিকে লোগানের কোলে একটি বিড়াল ছিল। ইয়ান বলে, এটা একটা রাস্তার বিড়াল, ইচ্ছে করলে আমি ওকে মারতে পারি। এই বলে সে বিড়ালটিকে মারার জন্য যায়। তখনই সেখানে সারা চলে আসে এবং বলে, থামো, আমরা এলিকে আঘাত করব না, আমরা বুঝতে পারি এই বিড়ালটি সারার। ইয়ান বলে, চলো এখান থেকে যাই। এই বলে তারা চলে যেতে চায়। সারা তাদেরকে থামায় এবং বলে, আমার বিড়ালকে মারতে আসবে না, এখানে চলে যেতে চাও কেন? হবে না। ইয়ান হেসে টিটকারি করে বলে, এটা একটা রাস্তার বিড়াল, আমি ওকে মারলেও কিছু যায় আসে না। এরপর সারাকে উদ্দেশ্য করে আরও বলে, তুমি কি করো, আমাদের রাস্তা থেকে সরে যাও, আমাদের চুক্তি সাইন করতে দেরি করো না। ডেইজি বলে, তোমরা খুব খারাপ মানুষ, মিস্টার শিলস কখনো তোমাদের মতো লোকদের সঙ্গে চুক্তি করবে না,
লোগান বলে, এই কাগজটা চুক্তিটা আমার নামে, তোমরা কি ভাবছো ডিল করতে পারবে? ইয়ানরা এটা শুনে হাসতে থাকে। এরপর ইয়ানের বাবা বলে, মিস্টার শিলস আজ অফিসে নেই, আজ তার নাতনি আমাদের সঙ্গেই সাইন করবে। এখন আমার কাছে চুক্তি আছে, সে আমাকে বিশ্বাস করবে নাকি তোমাদেরকে? এখানে ইয়ানরা মিস্টার শিলসের না থাকাকে কাজে লাগিয়ে জালিয়াতি করতে চাচ্ছিল। সারা মনে মনে বলে, দাদু আমাকে ব্যক্তিগতভাবে তার নতুন বিজনেস পার্টনারকে স্বাগত জানাতে বলেছে, না হলে আমি কিছুই জানতাম না। এরপর সে ইয়ানদেরকে বলে, তোমরা অন্যের চুক্তি চুরি করে নিজেরা রাখছো, শিলস গ্রুপ কখনো তোমাদের মতো লোকদের সঙ্গে কাজ করবে না। এটা শুনে ইয়ান রেগে সারাকে মারতে চায়। লোগান তাকে আটকে বলে, একজন মেয়েকে মারতে চাইছো? তুমি কেমন মানুষ? ইয়ানের বাবা সারাকে বলে, তুমি শিলস গ্রুপের ছোট কর্মচারী, আমার বিরোধিতা করার সাহস পাও কিভাবে তুমি? চাকরি হারানোর ভয় নেই তোমার? লোগান সারাকে বাঁচানোর জন্য তাকে বলে, এটা তোমার ব্যাপার না, তুমি চলে গেলেই তোমার ভালো, আমি তোমাকে ঝামেলায় ফেলতে চাই না। সারা বলে, কোনো প্রবলেম নেই, আপনি আমাকে ঝামেলায় ফেলছেন না, আজ যা হলো সব চেয়ারম্যানকে সত্যি সত্যি রিপোর্ট করব। এরপর ইয়ানদেরকে বলে, আমি এখানে থাকতে তোমরা শিলস গ্রুপের সঙ্গে কোনো চুক্তি সাইন করতে পারবে না। ইয়ানরা হাসে এবং টিটকারি করতে থাকে। ইয়ান বলে, তুমি কে যে তুমি শিলস গ্রুপের সিদ্ধান্ত নেবে? তুমি কি ভাবো তুমি সত্যিই শিলস পরিবারের উত্তরাধিকারী? সারা বলে, হ্যাঁ, আমি শিলস গ্রুপের উত্তরাধিকারী, সারা শিলস। ইয়ানরা আবারও হাসতে শুরু করে, তাদের এটা বিশ্বাসই হয় না। ইয়ানের বাবা টিটকারি করে বলে, যদি তুমি উত্তরাধিকারী হও তাহলে আমি শিলস পরিবারের প্রধান। এটা বলে জোরে জোরে হাসতে থাকে তারা দুজন। তখন সেখানে মিস্টার শিলস চলে আসে। তাকে দেখে ডেইজি দৌড়ে তার কাছে চলে যায় এবং অনেক বেশি খুশি হয়। মিস্টার শিলস তো ডেইজিকে দেখে খুব খুশি হয়ে যায়। এরপর মিস্টার শিলস ইয়ানদেরকে বলে, আমার অফিসে এসে আমার নাতনিকে বুলি করছো, তোমাদের সাহস তো কম না? ইয়ানরা অবাক হয়ে বলে, নাতনি? কে আপনার নাতনি? তারা হতবাক হয়ে যায় এটা জানতে পেরেছে সারা আসলেই সত্যি মিস্টার শিলসের নাতনি। সারা দাদুকে বলে, ওই দুজন আমার এলিকে বুলি করছে আর আমাকেও মারতে চায়। ইয়ানের বাবা কোমল সুরে বলেন, মিস্টার শিলস, সব ভুল বোঝাবুঝি। ডেইজি বলে, তুমি মহিলাকে বুলি করছো আর আমার চুক্তি চুরি করতে চেয়েছো, তোমরা খারাপ মানুষ। এবার মিস্টার শিলস কখনো বলে, তোমাদের মতো লোকদের সঙ্গে আমি আর কাজ করব না। লোগান বলে, মিস্টার শিলস দুঃখিত, ওরা আমাদের চুক্তি ছিনিয়ে নিয়েছে। মিস্টার শিলস বলে, আমি শুধু লোগান অ্যাশফোর্ডের সঙ্গে ব্যবসা করব, আমি চুক্তি নয় মানুষকে মূল্য দিই। ইয়ানের বাবা বলে, কিন্তু মিস্টার শিলস, লোগানের কোম্পানি তো দেউলিয়া হতে বসেছে, আপনি তার সঙ্গে কাজ করবেন কেন? মিস্টার শিলস রেগে গিয়ে বলে, তুমি আমাকে শেখাচ্ছ কিভাবে ব্যবসা করতে হয়? ইয়ানের বাবা বলে, না না মিস্টার শিলস, আমি তা বলতে চাইনি, আমি শুধু বলতে চাচ্ছি সে আপনাকে বিপদে ফেলতে পারে। ডেইজি বলে, আমার বাবা ঠক না, যে তার সাথে কাজ করে তারাই সফল হয়। ইয়ানের বাবা আবারও বলে, মিস্টার শিলস, লোগান অ্যাশফোর্ড তো নিজের প্রজেক্টের জন্য ফান্ডও জোগাড় করতে পারে না, আমাদের সঙ্গে কাজ করার কথা ভাবুন, আমরা একসাথে অনেক টাকা কামাতে পারি। মিস্টার শিলস ঠান্ডা মাথায় বলে, আমাদের শিলস গ্রুপে যাকে খুশি তার সঙ্গে কাজ করবে, তোমরা দুজন এখনই শিলস গ্রুপ থেকে বের হয়ে যাও। ডেইজি তাদেরকে মুখ ভেঙাতে থাকে, আর এটা সত্যি খুব ফানি ছিল। ইয়ানরা সেখান থেকে চলে যায়। এরপর লোগানকে হতাশ করব না সেটাও বলে দেয়। কন্ট্রাক্ট পেপারে সাইন করে এবং বলে, মিস্টার শিলস, আমি কথা দিচ্ছি সবকিছু ঠিকঠাক হবে। মিস্টার শিলস বলে, সত্যি বলতে আমি ডেইজির সিদ্ধান্তের উপরে ভরসা করি। এরপর তার ফোনে একটি কল আসে, সে দ্রুত হসপিটালে চলে যায়। আমরা জানতে পারি সারার বড় ভাই অনেকদিন ধরেই অনেক সিক, হঠাৎ করে তার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, তাই মিস্টার শিলস দ্রুত হসপিটালে চলে যায়। ডেইজি সেখানে যেতে চায়, লোগান তাকে নিয়ে যেতে চায়। এরপর হসপিটালের দৃশ্য দেখানো হয়। সেখানে নোয়াকে অর্থাৎ মিস্টার শিলসের বড় নাতিকে চেক করে ডক্টর বলে, মিস্টার নোয়া খুব বিপজ্জনক অবস্থায় আছে, হয়তো আর কখনো জাগবে না। তখন সেখানে লোগান আর ডেইজি আসে। ডেইজি এসে নোয়ার অক্সিজেন মাস্ক খুলে দেয় এবং তাকে টাচ করে জাদুর মতো কিছু একটা করে। অবাক করা কাণ্ড, কিছুক্ষণ পর নোয়ার সেন্স ফিরে আসে। প্রথমে তারা বিশ্বাস করতে পারছিল না যে ডেইজির কারণে নোয়া সুস্থ হয়ে উঠেছে, কিন্তু তারা বিশ্বাস করতে বাধ্য হয়। এরপর ডেইজি নোয়াকে বলে, তোমার মাথার ভেতরে একটা সূচ আছে। সারা বলে, ডেইজি তুমি নিশ্চিত দেখেছো? নোয়ার মাথায় যদি সত্যি সূচ থাকতো হসপিটালে অবশ্যই সেটা খুঁজে পাওয়া যেত। মিস্টার শিলস বলে, ডেইজি সাধারণ কোনো বাচ্চা না, সে যদি বলে আছে তাহলে অবশ্যই আছে। লোগান বলে, ডেইজি তুমি কি মিস্টার নোয়ার মাথা থেকে সূচটা বের করতে পারবে? ডেইজি বলে, অবশ্যই পারবো। তারপর ডেইজি সেই সূচটা বের করে দেয়। এটা দেখে তো সবাই ভীষণ অবাক হয়ে যায়। নোয়া তাকে ধন্যবাদ জানায়। সবাই বুঝতে পারে ডেইজি কোনো সাধারণ বাচ্চা না, ওর আলাদা ক্ষমতা আছে। লোগান এটা নিয়ে টেনশনে পড়ে যায় যে ডেইজির এই ক্ষমতার কথা যদি সবাই জেনে যায় কেউ তার ক্ষতি করতে পারে, তাই সে সেখানে থাকা সবাইকে ব্যাপারটা সিক্রেট রাখতে বলে। সবাই বলে, ঠিক আছে, এটা সিক্রেট রাখবো। এরপর মিস্টার শিলস বলে, লোগান, তোমার সাথে একটা বিষয় নিয়ে ডিসকাস করতে চাই। লোগান জিজ্ঞেস করে, কি বিষয়? মিস্টার শিলস বলে, আমি ডেইজিকে আমার দত্তক নাতনি বানাতে চাই। এখন থেকে ডেইজি শিলস পরিবারের ছোট মিস হবে। তারপর সে বেইজিংকে জিজ্ঞেস করে, ডেইজি, তুমি কি আরেকজন দাদু চাও যে তোমাকে খুব ভালোবাসবে? সারা বলে, ডেইজি, তুমি কি এমন এক বড় বোন চাও যে তোমাকে ভালোবাসবে? ডেইজি রাজি হয়ে যায়। রাজি না হয়ে বা কি করবে, সবাই খুব খুশি হয়। মিস্টার শিলস বলে, লোগান, কাল ডেইজিকে কোম্পানিতে নিয়ে এসো।
আমরা একসাথে চুক্তিতে সাইন করব। তখন ডেইজি গিয়ে দরজা খুললে সবাই দেখতে পায় ডক্টর দরজার আড়াল থেকে লুকিয়ে কথা শুনছে। ডক্টর বলে, নোয়া জেগে উঠেছে, আমি তো এই জন্য তাকে চেক করতে এসেছি। আমি ডক্টরের অফিসে ছিলাম, শুনেই দৌড়ে এসেছি। মিস্টার শিলস বলে, না প্রয়োজন নেই, নোয়া খুব টায়ার্ড, ওকে বিশ্রাম নিতে হবে। নোয়া নাটক করে বলে, আমার মাথা খুব ঘুরছে, তোমরা সবাই এখান থেকে চলে যাও, আমাকে রেস্ট নিতে দাও। আসলে নোয়া যে সত্যি সুস্থ হয়ে গেছে এটাও তো কাউকে জানানো যাবে না, তাহলে ডেইজির ব্যাপারটা ফাঁস হয়ে যাবে, তাই এত গোপনীয়তা। লোগান ডেইজিকে নিয়ে সেখান থেকে চলে আসে। সেখান থেকে আসার পর লোগানের কাছে সেই ব্যাংকের মালিক উইলটন আসে, যে ব্যাংক থেকে লোগান লোন নিয়েছে। সে টাকা নিতে এসেছে, কিন্তু লোগানের কাছে তো এখন টাকা নেই। তখন সেখানে ইয়ান এবং তার বাবা আসে। ইয়ানের বাবা লোগানের কোম্পানির শেয়ার কাছে কম দামে বিক্রি করে লোন পরিশোধ করতে বলে। ডেইজি বলে, আমার বাবা কখনো এটা করবে না। এটা শুনে ইয়ান রেগে গিয়ে তাকে থাপ্পড় মারতে চায়। ডেইজি জাদু করে এবং ইয়ান উইলটনকে থাপ্পড় মারে। উইলটন রেগে উল্টো ইয়ানকে থাপ্পড় মারে। ইয়ানকে থাপ্পড় মারার জন্য ইয়ানের বাবা রেগে যায় এবং উইলটনকে থাপ্পড় মারে। এভাবে তারা একে অপরকে মারতে থাকে এবং ডেইজি এটা দেখে মজা নিতে থাকে। এরপর উইলটনের লোকজন ইয়ান এবং তার বাবাকে মারতে থাকে। ডেইজি উইলটনের কাছে গিয়ে তাকে বলে, স্যার, আপনার নাক দিয়ে রক্ত পড়ছে। একটা কাপড় দিয়ে বলে, এই নিন, এটা দিয়ে রক্ত মুছে নিন। এরপর কোমলভাবে বলে, স্যার, আমার বাবাকে আর 1 সপ্তাহ সময় দেবেন, আমার বাবা অবশ্যই টাকা দিয়ে দেবে। উইলটন বলে, ঠিক আছে, তুমি এত সুন্দর আর মিষ্টি, তাই তোমার বাবাকে আর 1 সপ্তাহ দিলাম। লোগান মনে মনে ভাবে, এটাই কি ডেইজির ভাগ্যের জাদু? তারপর বলে, মিস্টার উইলটন, ধন্যবাদ আপনাকে, 1 সপ্তাহের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব। উইলটন বলে, প্রবলেম নেই, টাকা হলে পাঠিয়ে দিও। এরপর তার লোকজন নিয়ে সে চলে যায়। মার খেয়ে ইয়ান এবং তার বাবার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তখন সেখানে মিস্টার শিলস এবং সারা আসে। মিস্টার শিলস পাথরের 400 মিলিয়ন টাকা পরিশোধ করে দেয়। লোগান তাকে ধন্যবাদ জানায়। ইয়ান এবং তার বাবা ডেইজির মিস্টার শিলসের নাতনি হওয়ার বিষয়টি জানতে পারে। এটা জেনে তারা অনেক ডিস্টার্বড হয় এবং রেগে যায়। সেখান থেকে চলে আসে এবং আসার পথে ডেইজির ক্ষতি করার প্ল্যান করে। লোগানরা বাড়িতে ফিরে যায়। লোগানকে তার মা বলে, লোগান, আজ আমি হসপিটালে চেক আপ করতে গিয়েছিলাম, ডক্টর বলেছে আমার অবস্থা শুধু স্থিরই না, বরং ভালো হচ্ছে। এটা শুনে লোগান খুশি হয়। ডেইজি বলে, দাদি এখন অনেক দিন বাঁচবে। বাবা বলেছে ডেইজির মুখে জাদু আছে। ডেইজি যা বলে সব সত্যি হয়ে যায়। লেগানের মা বলে, ডেইজি, তুমি সত্যি বাবার লাকি চার্ম, আমাদের পরিবারে একের পর এক ভালো খবর নিয়ে আসছো। মা জিজ্ঞেস করে, আর কি ভালো খবর আছে? লোগান বলে, মা, ডেইজি এখন মিস্টার শিলসের দত্তক নাতনি। ডেইজির জন্যই আমরা তাদের সাথে পার্টনারশিপ পেয়েছি। আর নিলামে ডেইজি ইম্পেরিয়াল জেট 400 মিলিয়নে বিক্রি হয়েছে। মা হতবাক হয়ে বলে, ডেইজি তো সত্যি অবিশ্বাস্য। তখন ইয়ান এবং তার বাবা সেখানে আসে সিনক্রেট করার জন্য। 2 দিন পর লোগানের মার জন্মদিনে উপহার দেওয়ার নাম করে তারা চলে আসে। এরপর সিনক্রেট করতে শুরু করে, কিন্তু উল্টো তারাই মার খেয়ে চলে যায়। গাড়িতে গিয়ে দেখতে পায় গাড়িতে একটা সেম গিফট। সেটা খুলতেই ভেতর থেকে মৌমাছি বের হয়ে আসে। মৌমাছির কামড় খেয়ে তাদের অবস্থা আরও খারাপ হয়ে যায়। তবুও তারা এই আশা করছিল যে তারা যে গিফট দিতে এসেছে তার ভেতরে বোম আছে। কিন্তু লোগান সেই গিফটটিকে ইয়ানদের বাড়িতে পাঠিয়ে দেয়। তারপর সেটা ফেটে তাদের 3 জনের অবস্থা দেখার মতো হয়ে যায়। পরদিন লোগান ডেইজিকে অফিসে নিয়ে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে শিলস গ্রুপের সাথে চুক্তির যে প্রজেক্ট, সেখানে একটা পাহাড়ের জন্য কাজ আটকে গেছে। লোগান অনেক বেশি টেনশনে পড়ে যায়, কারণ তাদের সব প্রজেক্ট অফ। তাদের কোম্পানিও হয়তো বন্ধ হতে পারে। ডেইজি এইসব দেখে তার বাবার জন্য মায়া করে। সে তার জাদু শক্তি ইউজ করে কিছু একটা করতে চায়। এরপর যখন লোগান মিস্টার শিলসকে কল করে, সে এটা শুনে অবাক হয়ে যায় যে পাহাড়ের জন্য কাজ বন্ধ হয়ে গিয়েছিল সে পাহাড়ে সোনার খনি পাওয়া গেছে। এটা শুনে লোগান প্রচুর খুশি হয়, বুঝতে পারে যে এটা ডেইজিরই কাজ। তারপর সেখানে লোগানের মা আসে, এসে ডেইজিকে নিয়ে শপিংয়ে যায়। শপিং থেকে ফেরার পর লোগান জানতে পারে সোনা খননের গুহায় 2 জন কর্মী আটকা পড়েছে। এটা শুনে লোগান আবারও ব্যস্ত হয়ে পড়ে। তখনই সেখানে ইয়ান এবং তার বাবা চলে আসে। তারা এসে বলে যে 2 জন কর্মী আটকা পড়েছে তারা আমাদের আত্মীয়, তারা আটকা পড়েছে এর দায় লোগানের, তাই তারা আন্দোলন করার হুমকি দেয়। এতে লোগানের সকল ডিল বন্ধ হয়ে যাবে। লোগান মিস্টার শিলসকে কল করে, কিন্তু সেও কোনো উপায় বের করতে পারে না। ইয়ানের বাবা একটা অফার দেয়, তাদেরকে যদি ওই সোনার 50% দেওয়া হয় তাহলে তারা কিছুই করবে না। কিন্তু এতেও লোগানের অনেক ক্ষতি হয়ে যাবে। তবে কোম্পানি একেবারে তো বন্ধ হবে না, তাই তার কাছে এটাই বেস্ট মনে হয়, আর এটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায়ও থাকে না। এসব দেখে ডেইজির একটা আইডিয়া আসে। সে জাদু শক্তি ব্যবহার করে। ঠিক তখনই লোগানের ফোনে একটি কল আসে। কলে থাকা ব্যক্তিটি তাকে বলে, দারুণ খবর, ওই 2 জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। পাথর ধসের পরে ওখানে জেট পাওয়া গেছে। ইয়ানের বাবাও খবরটা পায়। তিনি এটা শুনে অবাক হয়ে বলেন, লোগান, তোমার ভাগ্য এত ভালো কেন, প্রতিবারই তুমি বেঁচে যাও। এরপর ডেইজিকে বলে, তুমি ছোট্ট বেয়াদব মেয়ে, এটা তুমি করেছো, তুমি তোর বাবাকে সাহায্য করেছো। ডেইজি বলে, আমার বাবাকে ভাগ্য রক্ষা করে, তিনি যা করেন সব ঠিক হয়ে যায়। এই বলে তাকে মুখ ভেঙায়। লোগান বলে, ডিন অ্যাশফোর্ড মিস্টার শিলস পুলিশে খবর দিয়েছে, ওই 2 শ্রমিক তদন্তে সাহায্য করবে। এই দুর্ঘটনা ছিল নাকি নাশকতা সেটা বের করার জন্য। পুলিশ সত্যি বের করবেই।
ইয়ানের বাবা বলে, লোগান অ্যাশফোর্ড দেখা যাবে, আমি তোমাকে ছাড়বো না। এই বলে তারা সেখান থেকে চলে যায়। সে যাওয়ার পর লোগানের মা তাকে বলে, ডিনকে দেখেছিলে কেমন ঘাবড়ে গিয়েছিল? ওই 2 শ্রমিক নিশ্চয়ই ওর কাছ থেকে ঘুষ নিয়েছিল। লোগান তার অ্যাসিস্ট্যান্টকে বলে, এই ব্যাপারটা একটু খোঁজ নাও তো, ওরা যেন সত্যি বলে সেটা নিশ্চিত করো। আইনজীবীর সাথে যোগাযোগ করো, আমাদের তাকে আইনের আওতায় আনতে হবে। অ্যাসিস্ট্যান্ট বিষয়টা দেখার জন্য চলে যায়। লোগান বলে, ডিনের যে পেছনে প্রমাণ আসছে সে নিশ্চিত জেলে যাবে। লোগানের মা বলে, সবশেষে সবকিছু আবার ডেইজির কারণেই ঠিক হলো। লোগানও বলে, সত্যি বলতে আমরা ডেইজির কাছে অনেক বেশি ঋণী, ও আমাদের বড় বিপদ থেকে বাঁচিয়েছে। লোগানের মা বলে, ডেইজি সত্যি আমাদের পরিবারের জন্য সৌভাগ্য, যে ডেইজির যত্ন নেয় তার ভাগ্য ভালোই থাকে। লোগান ডেইজিকে বলে, ডেইজি তুমি আবারও বাবাকে সাহায্য করলে, ধন্যবাদ বাবা। ডেইজি বলে, আরে এসব কি কথা, আমরা তো ফ্যামিলি। এরপর লোগান ডেইজিকে তার মায়ের সাথে বাড়িতে পাঠিয়ে দেয়। ডেইজির নকল বাবা মা, অর্থাৎ যাদেরকে ড্রামার প্রথম সিনে দেখানো হয়েছিল এবং লোগান তাদেরকে নিজের কোম্পানি থেকে বের করে দিয়েছিল, তারা ডেইজিকে কিডন্যাপ করার প্ল্যান করে। এরপর যখন ডেইজি দাদির থেকে একটু দূরে যায়, ঠিক তখনই তারা কিডন্যাপ করতে চায়। কিন্তু আসলে এটা একটা ফাঁদ ছিল, কারণ ডেইজি প্রথমেই বুঝেছিল তারা তাকে ফলো করছে, তাই আগে থেকেই সে তার বাবাকে মেসেজ পাঠিয়েছিল। তাই লোগান সেখানে চলে আসে এবং নকল বাবা মাকে ধরে ফেলে। নকল বাবা ধরা পড়ার পর বলে, মিস্টার অ্যাশফোর্ড, এটা একটা ভুল বোঝাবুঝি, সব দোষ জেনেসিসের। সে ডেইজিকে কিডন্যাপ করতে চেয়েছিল, আমার কোনো দোষ নেই। নকল মা অর্থাৎ জেনেসিস বলে, না না, সব দোষ ইথানের, সে শুধু টাকা চেয়েছিল, আমাকে জোর করে এই কাজ করিয়েছে। লোগান তাদেরকে চুপ করতে বলে। এরপর নিজের লোকদের বলে, ওদেরকে পুলিশে দিয়ে দাও, ভালো করে জেরা করতে বলো। তাদেরকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। লোগানের মা বলে, এই দুজন খুব বেশি সাহস দেখিয়েছে, ওরা নাকি সারাদিন আমাদের অনুসরণ করছিল। লোগান ডেইজিকে বলে, ডেইজি সামনে এমন কিছু হলে সাথে সাথে বাবাকে জানাবে, ঠিক আছে? ডেইজি বলে, ঠিক আছে। এরপর তারা বাড়িতে চলে যায়। এরপর মিস্টার শিলস, নোয়া এবং সারা আসে তাকে দেখতে। সারা জিজ্ঞেস করে, ডেইজি তুমি ঠিক আছো তো? এরপর তার হাত দিয়ে জ্বর মেপে বলে, এত গরম কেন? লোগান বলে, সে খুব ভয় পেয়েছিল, তাই জ্বর আসছে মনে হয়। নোয়া বলে, লোগান আমি ইতোমধ্যে আইনজীবীর সাথে কথা বলেছি, টেনশন করো না, ওদের আজীবন জেলে কাটাতে হবে। মিস্টার শিলস বলে, লোগান এটা আমাদের হাতে ছেড়ে দাও, তোমাকে কিছু করতে হবে না। লোগান মিস্টার শিলসকে বলে, একটা কথা জানানো দরকার, ওই 2 শ্রমিককে সম্ভবত ডিন অ্যাশফোর্ড আর তার ছেলে ঠিক করা ছিল। আপনাকে এসবে জড়ানোর জন্য দুঃখিত। মিস্টার শিলস বলে, আমরা তো পরিচিতভাবে কথা বলার দরকার নেই। সারা বলে, ঠিক, ডিন তোমার পিছনে লেগেছে, মানে শিলস পরিবারকেও সে টার্গেট করেছে। নোয়া বলে, ডিন খুব নিষ্ঠুর, একটা প্ল্যান ব্যর্থ হলে আরেকটা করবে, সাবধান থাকতে হবে। লোগান জানায়, ওই 2 শ্রমিক এখনো সেন্স আসেনি, সেন্স আসলে সত্যি কথা বলবে, তখন ডিন আর তার ছেলে পালাতে পারবে না। মিস্টার শিলস বলে, আমি ভয় পাচ্ছি ডিন হয়তো তাদের কখনো সেন্স আসতে দেবে না, হসপিটালে নিরাপত্তা বাড়াতে হবে। আমার একটা প্ল্যান আছে, ডিম নকল ওষুধ বিক্রি করছে আর কাস্টমস কাগজ জাল করছে, এটা প্রকাশ পেলে তাদের বড় বিপদ হবে। মিস্টার শিলস বলে, টাকার জন্য ওরা নকল মেডিসিন বিক্রি করছে, এটা প্রকাশ করতেই হবে। ডেইজি বলে, বাবা খারাপ লোকটা কি আবারও পুলিশের কাছে যাবে? আমাদের তাকে তাড়াতাড়ি পুলিশের কাছে পাঠাতে হবে। এরপর আমাদের ইয়ানের বাবাকে দেখানো হয়, সে কাউকে সেই শ্রমিক দুজনকে মারার নির্দেশ দেয়। তখনই সেখানে ইয়ান আসে এবং তাদের নকল ড্রাগের তথ্য ফাঁস হয়ে যাওয়ার কথা বলে। ইয়ানের বাবা বুঝে যায় এটা লোগানের কাজ, সে প্রচণ্ড পরিমাণে রেগে যায়। এদিকে মিস্টার শিলস লোগানদের অফিসে ডাকে। সেখানে গিয়ে লোগান জিজ্ঞেস করে, মিস্টার শিলস এত তাড়াতাড়ি ডাকলেন কেন? প্রজেক্টে কি কোনো প্রবলেম হয়েছে? মিস্টার শিলস বলে, না, শুধু ডেইজির একটা সাহায্য দরকার। সারা বলে, দাদা আমাদের আর বিশ্বাস করছে না, সে চায় ডেইজি প্রপোজাল বেছে নিক। লোগান বলে, ডেইজি তো বাচ্চা, সে কিভাবে প্রপোজাল বেছে নেবে? মিস্টার শিলস বলে, দুজন প্রজেক্ট লিডার ঝগড়া করছে, তাই ডেইজিকে বেছে নিতে হবে। এরপর সে ডেইজিকে বলে, ডেইজি যেটা ভালো লাগে সেটাই বেছে নাও, ভুল হলেও সমস্যা নেই। এরপর ডেইজি একটা প্ল্যান বেছে নেয়। মিস্টার শিলস সেটি সারার হাতে দিয়ে বলে, ডেইজি সিদ্ধান্ত নিয়েছে, আমরা এই প্ল্যান নেব, সবার কাছে জানিয়ে দাও। সারা আমাদের ডেইজি সত্যি অসাধারণ, চলো তোমাকে চা খেতে নিয়ে যাই। ডেইজি সারার সাথে চা খেতে চলে যায়। তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন সেখানে ভিনি আসে। এসে সারাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? সারা বলে, ডেইজিকে চা খাওয়াতে নিয়ে যাচ্ছি। ভিনি বলে, আমি চিনি ভালো চায়ের দোকান, গাড়িতে ওঠো, নিয়ে যাই। তারা গাড়িতে উঠে যায়। কিছুক্ষণ গাড়ি চলার পর সারা ভিনিকে বলে, তুমি তো বললে আমাদের চা খাওয়া নিয়ে যাবে, আমরা উল্টো আরো দূরে যাচ্ছি কেন? ভিনি বলে, একটু ওয়েট করো, প্রায় পৌঁছে গেছি। ডেইজি বলে, মিস সারা ও মিথ্যা বলছে। ভিনি বলে, ডেইজি আমি মিথ্যা বলছি না। সারা বলে, যারা মিথ্যা বলে তাদের সবসময় খারাপ কিছু হয়। তখনই তাদের গাড়ি থেমে যায়। সারা জিজ্ঞেস করে, আপনি আসলে আমাকে আর ডেইজিকে কোথায় নিয়ে যাচ্ছেন? এরপর তারা গাড়ি থেকে নামতে চায়। ভিনি বলে, সারা শিলস, গাড়ির দরজা আগেই লক করা, পালাতে পারবে না। সারা বলে, মিস্টার ভিনি, কে আপনাকে টাকা দিয়েছে আমাদের সাথে এমন করার জন্য? আমি দ্বিগুণ টাকা দেব, আমাকে আর ডেইজিকে ছেড়ে দিন। ভিনি বলে, তুমি দ্বিগুণ দিতে পারবে না, কারণ শিলস পরিবারের সব টাকা শিগগিরই আমার হবে, আমি বাবার কাছে যেতে চাই। এই বলে সে জাদু করে দরজা খুলে বের হয়ে যায়।
তারা দৌড়াতে থাকে এবং ভিনি তাদের পিছু করছে। ভিনি তাদের সামনে এসে বলে, সারা শিলস, আজ তোমার পা ভেঙে দেব, দেখি তুমি কিভাবে পালাও। এই বলে সে সারাকে মানাতে চায়, কিন্তু নিজেই ছিটকে পড়ে যায়। এরপর সারা ডেইজিকে কোলে করে পালাতে চায়, কিন্তু তখনই সেখানে সেই গুন্ডা দুটো চলে আসে, এসে তাদের দুজনকে কিডন্যাপ করে নেয়। এদিকে লোগান মিস্টার শিলসের সাথে বসেছিল। সে বলে, মিস্টার শিলস, আমি ডেইজিকে দেখতে যাচ্ছি, এত দেরি হচ্ছে কেন? মিস্টার শিলস বলে, লোগান, তুমি ওকে খুব ভালোবাসো, চলো আমিও যাই। তখনই সেখানে নোয়া আসে এবং বলে, ডেইজি আর সারাকে কিডন্যাপ করা হয়েছে। নোয়া বলে, ভিনি ফোন করেছিল, মুক্তিপণের টাকা নিয়ে যেতে বলেছে। লোগান ডিনকে কল দিয়ে জিজ্ঞেস করে, ডিন অ্যাশফোর্ড, তুমি কি ডেইজি আর সারাকে কিডন্যাপ করেছো? সে বলে, যে আমাকে অপমান করে তাকে আমি মূল্য দিতে বাধ্য করি। লোগান বলে, ডেইজি আর মিস কিম নির্দোষ, সমস্যা হলে আমার সাথে করো, ওদের ছেড়ে দাও। ডিন বলে, লোগান, তুমি আমার অনেক ক্ষতি করেছো, এর দাম দিতে হবে। এই বলে কল কেটে দেয়। লোগান বলে, মিস্টার শিলস, ভিনি আর ডিন একসাথে কাজ করছে। মিস্টার শিলস বলে, ডিন খুব চালাক আর নিষ্ঠুর, সাবধানে চলতে হবে। লোগান বলে, আমি আগে ডিনের সাথে কথা বলি, তাকে ব্যস্ত রাখি। মিস্টার শিলস বলে, ডেইজি আর সারা দুজনেই আমার নাতনি, আমি তাদের কিছুই হতে দেব না। তারপরে সিন শিফট হয়। আমাদের দেখানো হয় সারা এবং ডেইজিকে একটা রুমে বেঁধে রাখা হয়েছে। ভিনি তাদেরকে বলে, শিলস পরিবারকে মুক্তিপণের টাকা প্রস্তুত করতে বলো, টাকা পেলেই আমি পালিয়ে যাব। সারা তাকে বলে, তোমার সমস্যা আমার সাথে, ডেইজিকে ছেড়ে দাও, সে তো একটা বাচ্চা। ভিনি বলে, ও একটা বিশেষ বাচ্চা, ওকে তো ছাড়া যাবে না। এরপর একটা গুন্ডা বলে, ওর মুখের টেপ খুলবে না, ও যা বলে সত্যি হয়ে যায়। সারা বলে, সে তো বাচ্চা আর হাত পা বাঁধা, ওর মুখের টেপটা অন্তত খুলে দাও, আমি তোমাদের সাবধান করছি। ডেইজির কিছু হলে একটা টাকাও পাবে না। ভিনি সেখান থেকে বাহিরে চলে যায়। ডেইজি জাদু করে নিজের হাতের বাঁধন খুলে ফেলে। সারা এটা দেখতে পায়, এজন্য সে গুন্ডাদের মনোযোগ সরানোর জন্য বলে, আমাদের ছেড়ে দিন, আমি শিলস পরিবারের সব টাকা আপনাদের দিয়ে দেব। আমি শিলস পরিবারের বড় মেয়ে, আর ডেইজি লোগানের সবচেয়ে আদরের মেয়ে। এই সুযোগে ডেইজি মুখের টেপ খুলে নেয়। এরপর জাদু করে এক এক কাণ্ড করতে থাকে। ভিনি ভেতরে এসে এসব দেখে রেগে গিয়ে গুন্ডা দুটোকে মারে এবং বকা দেয়। ডেইজি জাদু করে এবং গুন্ডা দুটোকে ভিনিকেই মারতে থাকে। ডেইজিরা এটা দেখে মজা নেয় এবং তারা নিজেদেরকে ছাড়িয়ে নেয়। তখন সেখানে লোগান চলে আসে। লোগানের একজন লোক ভিনিকে মারতে থাকে। এটা গুন্ডা বলে, আমি দুঃখিত, এখন থেকে আর কোনো খারাপ কাজ করব না, আজ থেকে আমরা কথা দিচ্ছি ভালো হয়ে যাব। ডেইজি বলে, ঠিক আছে, তোমরা ভুল স্বীকার করেছো, এখন তোমরা ভালো মানুষ হতে পারো। গুন্ডাটি বলে, মিস্টার অ্যাশফোর্ড, ডিন অ্যাশফোর্ড আর ভিনি আমাদের নিয়ে ডেইজিকে অপমান করিয়েছিল, আমরা ডিনের সাথে সকল রেকর্ড করেছি, একটু পরেই সেটা পাঠাচ্ছি, আমাদের আরেকটা সুযোগ দিন। লোগান বলে, ঠিক আছে, ডেইজি যখন বলেছে আমি তোমাদের আরেকটা সুযোগ দেব। ডিন অ্যাশফোর্ডকে ধরতে আমাদের সাহায্য করো, আমার আইনজীবী তোমাদের আদালতে বাঁচাবে। তারা ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। লোগান এবং ডেইজি বাড়িতে চলে যায়। তাদের দেখে লোগানের মা বলে, তোমরা ফিরে এসেছো, আমি খুব টেনশনে ছিলাম। ডেইজি বলে, দাদি, ডেইজি ঠিক আছে, খারাপ লোকদের পুলিশ নিয়ে গেছে। মা জিজ্ঞেস করে, ডিন অ্যাশফোর্ডের ব্যাপারে কি হলো? লোগান বলে, সবকিছু পরিষ্কার হয়ে গেছে যে সে ভুয়া মেডিসিন বিক্রি করত, আর কিডন্যাপাররা সাক্ষী দিয়েছে, তাই সে বাঁচতে পারবে না। মা বলে, ভালো হয়েছে, ডেইজির জন্য ন্যায় বিচার দরকার। লোগান বলে, ডেইজি, তুমি দাদির সাথে বাড়িতে থাকো, বাবা তদন্তে যাবে। ডেইজি তার সাথে যেতে চায় এবং বলে, আমি ভয় পেয়েছি, তোমার সাথে থাকলে আমার ভালো লাগবে। লোগান বলে, ঠিক আছে, চলো। এই বলে তাকে নিয়ে বের হয়ে যায়। এদিকে লোকজন ডিন এবং ইয়ানকে ঘুরে তাদের অনেক প্রশ্ন করতে থাকে নকল মেডিসিনের ব্যাপারে। ইয়ান বলে, আমাদেরকে ফাঁসানো হয়েছে, আমরা উকিল ঠিক করেছি, সব সত্য প্রমাণ হয়ে যাবে। তখনই সেখানে লোগান ডেইজিকে নিয়ে চলে আসে। তাদের দেখে ইয়ান সবার উদ্দেশ্যে বলে, আসলে আমাদেরকে এই লোগানই ফাঁসিয়েছে, মূলত সেই নকল মেডিসিন বিক্রি করে। কিন্তু লোগান সবাইকে তাদের নকল মেডিসিনের রিপোর্ট দেখায়। লোকজন তাদের উপর সবজি ছুঁড়ে মারে, তারপর তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। খুব ফানি ছিল এই সিনটি। তারপর তারা লোগানের মায়ের জন্মদিনের অনুষ্ঠানে যায়। ডেইজি দাদিকে একটা গিফট বক্স দিয়ে বলে, দাদি, এটা তোমার জন্মদিনের উপহার। আরও বলে, ডেইজি দাদির জন্য লম্বা জীবন আর সুখ চায়। দাদি তাকে ধন্যবাদ জানায়। মিস্টার শিলস বলে, লোগান, শুনেছি তুমি তাদের কোম্পানির শেয়ার খুব কম দামে কিনেছ। লোগান বলে, হ্যাঁ, সব শেয়ার ডেইজির নামে দিয়েছি, কারণ ডেইজি না থাকলে কিছুই পেতাম না। ডেইজি বলে, আমি টাকা চাই না, আমি শুধু সবাইকে একসাথে চাই, সবাই অনেক খুশি হয়। লোগান ডেইজিকে কোলে নিয়ে বলে, ডেইজি, আমি খুব খুশি তোমাকে পেয়ে, আমি সবসময় তোমাকে রক্ষা করব। ডেইজি বলে, আমিও তোমাকে পেয়ে খুব খুশি। এরকম একটা সুন্দর মুহূর্তের মাধ্যমেই আজকের এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।